আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, তোমার আমার মাঝে কেন বাধা তুমি রাখো, একটু আদর করে আজ নতুন নামে ডাকো। আমায় একা ফেললে যদি খিড়কি বন্ধ করো, মনের খিড়কি তোমার জানে খুলে যাবে আরো। চুরি করেছো আমার মনটা, চুমকি চলেছে একা পথে, মাগো মায়ের মতো বহু জনপ্রিয় গানের শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম আজকে আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক, আপনাদেরকেও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভাইয়া হাউজিং এর সৌজন্যে ঈদ আড্ডা অনুষ্ঠানে। সাথে আছি আমি জান্নাতুল সাদি। আমরা কথা বলছিলাম মোহাম্মদ খুরশিদ আলমকে নিয়ে। প্রায় 500 ছবিতে তিনি গান করেছেন এবং তার সুদীর্ঘ ক্যারিয়ারে যে কালজয়ী গানগুলো আছে আমরা তো সেগুলো শোনার চেষ্টা করবই। আমরা একটা আমন্ত্রণ জানাতে চাই আমাদের অতিথিকে। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ কেমন যাচ্ছে সব মিলিয়ে একটু জানতে চাই। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। ঈদ মোবারক। ভালোই, ঈদ খারাপ জানি। জি, এখনকার ঈদের কথা তো আসলে জানছিলাম যে একটু যদি আপনার ছোটবেলার ঈদের কথা একটু বলি, শৈশবের স্মৃতি কতটুকু মনে পড়ে? আমি তো আমার জন্ম আপনার আমার বাড়ি দেশের বাড়ি হলো আগে বগুড়ায় ছিল, এখন জয়পুরহাট জেলা। তো আমি জন্মটাই আমার জয়পুরহাটে হয়েছে, কিন্তু বাদ বাকি আমি সব ঢাকায়। জি, ওল্ড টাউনে, যেখানে ওই যে কাজী আলাউদ্দিন রোড আর কি, এটা সবাই জানে। ওই হাজি সাহেবের বিরিয়ানির দোকান, খুব নাম করা বিরিয়ানির দোকান ছিল, ওইখানে আমরা থাকতাম। 51 পরিবার, আমার বাবা, চাচা, চাচি, তারপর দাদা দাদি একত্রে থাকতাম। তো ওইখানে যেটা সুবিধা অসুবিধা দুইটাই ছিল যে মসজিদ আমাদের বাসায় ঢুকতেই হাতের ডান দিকে মসজিদ ছিল। এবং তখনকার যে রোজা তো বাসা থেকে এত ছোটোকালে থাকতে দিত না, জোর করে থাকতাম। আর সবচেয়ে বেশি ইয়েটা ছিল যে তখন তো এত বুঝতে পারতাম না রোজা কেন থাকে, থাকে। আস্তে আস্তে বুঝতে শিখলাম যখন, তখন বললাম যে না, এটা আমাদের ধর্মে আছে আর কি। তো আমি বিশ্বাস করি যে আমরা যে জায়গায় ছিলাম ওল্ড টাউনে, ওখানে প্রচুর মানে ইফতারের বন্দোবস্ত থাকতো। তো আমরা যেরকম সেহরির টাইমে ওই কিছু লোকজন গান গাইতো, দিলদারো আল্লাহ কা প্যারা বান্দা, এরকমভাবে গান গাইতো আর কি, সেহরিতে ঘুম ভাঙানোর জন্য। সেহরি খাওয়ার পরে রোজা থাকতো, ইফতারের টাইমে ইফতার করতো, কেউ মসজিদে করতো। আমরা আবার অনেক টাইমে বন্ধু বান্ধব মিলে চারানা করে হয়তো 4 জনে 1 টাকার ইফতার নিয়ে বাইতুল মুকাররম মসজিদ যেটা ছিল এখানে যেতাম। এইখানে আবার আগা খান কমিউনিটির একটা আছে আর কি, তারা শিয়া আর কি, তাদের ইফতারের কোয়ালিটি অনেক ভালো ছিল, বিভিন্ন ভ্যারাইটিজ ইফতারি খেত। এইভাবে আমার। আর সবচেয়ে বড় ব্যাপার ছিল যে কাপড় জামা আমার পছন্দ হলো কি না হলো সেটা বড় ব্যাপার না, বাবা মা যেটা কিনে দিত সেটাই পরতে হতো। এখন ছেলেরা, ছোট ছোট ছেলেরা বলে এই রঙের কাপড় কিনবো, কিংবা আমি পাঞ্জাবি পরবো না। তখন অত আবদার আসলে যেটা বাবা মা দিত সেটা নিতে হতো, খারাপ ভালো অত বাজ বিচার করার মতো ইয়ে ছিল না। আর সবচেয়ে যেটা ছিল যে ওইটা অনেকে মানে কাপড় যেন যেরকম পাজামা পাঞ্জাবিটা, সেটা তখন তো এত আয়রনের দোকান টোকান ছিল না, ওই বালিশের নিচে রাখার টেন্ডেন্সি, কেউ যেন না দেখে আর কি। তারপরে ঈদের পরে সবার বাসায় যে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে সালাম করে যে ঈদি পাওয়া যেত, সেটা দিয়ে হয়তো তখনকার দিনে খুব আইসক্রিম কিনে খেত, কেউ হয়তো চকলেট কিনে খেত, এই প্রবণতাটা ছিল আর কি। জি, আপনি প্রায় 500 ছবিতে গান করেছেন এবং 21 পদকও পেয়েছেন। আমরা অনুষ্ঠান যেতে শুরু করেছি, আগে আপনার একটা গান শুনতে চাই। আপনি কোন গানটি এখন আমাদেরকে শোনাবেন? আচ্ছা, আমি প্রথমে একটু বলি যে আমি প্রথমে জীবনে রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমার শুরু। জি, 1965-এ তৎকালীন সরকার রবীন্দ্রসঙ্গীত ব্যান করে বেতারে, যার জন্য আমাদের বেতার না মঞ্চে গাওয়া নিষেধ ছিল, যার জন্য বেতার, তখন আমি আবার নতুন করে অডিশন দিয়ে আবার বেতারে গাইতে শুরু করি। আর এখন যে গানটি শোনাবো, এটি মিন্টু আমার নাম ছবির গীতিকার দেওয়ান নজরুল সাহেব এবং সুরকার আলম খান। এটি আপনার সোহেল রানা সাহেব নায়ক ছিলেন, ওনার লিপে ছিল আর কি, এটি গাওয়ার চেষ্টা করছি। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না।
আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, তোমার আমার মাঝে কেন বাধা তুমি রাখো, একটু আদর করে আজ নতুন নামে ডাকো, আমায় একা ফেললে যদি খিড়কি বন্ধ করো, মনের খিড়কি তোমার জানে খুলে যাবে আরো, স্বপ্নের রানী তুমি দাও না একটু অনুমতি, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না, আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, হে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। এক কথায় অসাধারণ, অনবদ্য, মানে খালি গলায় এত সুন্দর গান। আমরা তো নরমালি যেটা হয় যে বাদ্যযন্ত্রের সাথে আসলে গানটা শুনে হ্যাঁ, থাকি। যন্ত্রের সঙ্গে হলে আরো সুন্দর হয়। জি, আপনার আসলে বেতারে সঙ্গীত জীবনের শুরু বলছিলেন, একটু সঙ্গীতের আসলে সঙ্গীতে আসাটা কিভাবে, মানে ছোটবেলা থেকে কি পারিবারিক একটা আবহ ছিল নাকি কিভাবে আসলে গান শেখা সবকিছু, ওই গল্পটা একটু জানতে চাই আমরা। আমার এক চাচা ছিলেন, আমার বাবারা 4 ভাই। জি। আমার বাবা বড়, সেকেন্ড যিনি ছিলেন উনি অধ্যাপনা করতেন, থার্ড যিনি ছিলেন উনি ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ছিলেন, ওনার নাম হলো ডক্টর আবু হায়দার সাইদুর রহমান। তো ওনার খুব শখ ছিল যে উনি একজন ভালো গায়ক হবেন। 1950s উনি বেতারে তৎকালীন নাজিমুদ্দিন রোডে, এখন যেটা বোরহানুদ্দিন কলেজ, এখানে উনি এখন যেটা বোরহানুদ্দিন কলেজ, এটা কোনো এক টাইমে বেতার কেন্দ্র ছিল। সেইখানে উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন, কিন্তু এটা আমার দাদা পছন্দ করতো না, যার জন্য উনি এই প্রফেশন হিসাবে এটা নিতে পারেননি। তো আমি যখন এই চাচার একটা সংগঠন ছিল, সেটার নাম ছিল ঢাকা শিল্পী সংঘ, এটা মেডিকেল কলেজ বেস ছিল। তারা এই আরমানটোলার দিকে একটা স্কুল আছে, আনন্দময় গার্লস হাই স্কুল, সেইখানে ওনারা প্রত্যেক শুক্রবারে এটা একটা ইনস্টিটিউশনের মতো ছিল আর কি। সেখানে কেউ রবীন্দ্রসঙ্গীত প্র্যাকটিস করতো, কেউ নজরুল সঙ্গীত প্র্যাকটিস করতো, কেউ নাচ প্র্যাকটিস করতো, এবং ওনারা বিভিন্ন কার্জন হলে লালকুটিতে বিভিন্ন অনুষ্ঠান করতেন। তখন 14 আগস্ট আমার তৎকালীন পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে, পরে স্বাধীনতার পরের থেকে করতে আরম্ভ করেছিলাম। তো আমি যখন রবীন্দ্রসঙ্গীত গাই তখন আমি প্রথম পড়ালেখা করি আমি ঢাকাতে নবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আমি ম্যাট্রিক পাস করেছি। তখন একটা হতো, বেতারে একটা অনুষ্ঠান হতো, স্কুল ব্রডকাস্টিং একটা ছিল ডিপার্টমেন্ট, যেখানে 45 মিনিটের একটা চান ছিল বেতারে। সেখানে বিভিন্ন স্কুলের যারা ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, ভালো পল্লী গীতি গায়, কিংবা ভালো লালনের গান গায়, এনাদের নিয়ে একটা 45 মিনিটের একটা অনুষ্ঠান হতো। সেখানে ছেলে মেয়ে সব স্কুলের থাকতো, মাসে 4টা অনুষ্ঠান হতো। তো আমি খুবই ভাগ্যবান যে তখন এই অনুষ্ঠানে আমি থাকার সৌভাগ্য হয়েছিল। এইভাবে করতে করতে তারপর আমি ছায়ানটে ম্যাট্রিক পাস করার পরে ইন্টারমিডিয়েট কী পড়বো করতে করতে আমার এক বন্ধু বললো, তুমি কলেজ অফ মিউজিক হচ্ছে, এখানে ভর্তি হো। তো এটার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আমাদের বারিন মজুমদার। তো সেখানে আমি ভর্তি হই, ইন্টারমিডিয়েট ওইখান থেকে পাস করি, গ্র্যাজুয়েশন করি আমি থেকে জগন্নাথ কলেজ থেকে। তো আমি যখন রবীন্দ্রসঙ্গীত ব্যান্ড করলো তখন 66-এ আমি শাহবাগ বেতারে অডিশন দিলাম। তো অডিশনে এর আগে আমি বলি 62 এবং 63-তে আমি পরপর 2বার, যেটা এখন শিক্ষার সপ্তাহ বলা হয়, তখন বলা হতো ইস্ট পাকিস্তান এডুকেশন উইক। তো সেখানে আমি 2বার আধুনিক গানে এবং রবীন্দ্রসঙ্গীতে ফার্স্ট হই। তবে বেতারে অডিশন দিয়ে 66-এ সেই বেতার কেন্দ্রে অডিশনে যে গ্রুপে ছিলেন আব্দুল আহাদ সাহেব, রবীন্দ্রসঙ্গীতের লিজেন্ড, আর বাংলাদেশের তখন ফেরদৌসী রহমান বলে একজন শিল্পী এখনও জীবিত আছেন। আমি বলবো যে আপাত মস্তক উনি শিল্পী আর কি, মানে কি নজরুল সঙ্গীত, কি আধুনিক, কি পল্লী গীতি, সব গান মানে অসম্ভব সুন্দর গাইতেন। সিনেমা, বেতার, টেলিভিশন, মঞ্চে উনিও ছিলেন, আর ছিলেন সমর দাস। তো অডিশনে দেওয়ার টাইমে তখন সমর দাস আমাকে বললো, গলা ভালো কিন্তু তুমি একজনকে কপি করো, পশ্চিমবঙ্গের একজন শিল্পীকে আমি কপি করতাম। তো উনি বললেন যে ওই শিল্পী যতদিন থাকবে বলবো যে হ্যাঁ খুরশিদ আলম গান গায় কিন্তু অমুক শিল্পীর মতন। তো
তো উনি জিজ্ঞেস করলেন যে তুমি আমাকে চিনছো কিনা, তো আমি সমর দাসকে তখন চিনি নি। তো উনি খালি একটা কথা বললেন যে 6 তার নিয়ে আমি ব্যবসা করি। তো গিটারে 6টা তার থাকে। তখন আমি বললাম যে দাদা আমি চিনতে পারছি, আপনি গিটার বাজান। এবং আমার একটা বন্ধু ছিল আবুল কায়েস শের, রাজশাহী বাড়ি, ডাকনাম মিঠু, ও গিটার শিখতো সমরদার কাছে। এই সমরদা বাসা লক্ষ্মীবাজারে, সেখানে আমি তখন যেটা ছিল যে সবাই চাইতো যে একজন ভালো শিল্পীকে আরো ঘষা মাজা করে কতটুকু আরো ভালো করা যায়, চেষ্টা ছিল। তার বিনিময়ে যে উনি কিছু পাবেন এটা কোনোদিন আশা করতো না। তো সমরদার বাসা আমি যেতাম, আমার বাসা ছিল কাজী আলাউদ্দিন রোডে, ওনার বাসা লক্ষ্মীবাজার। সাইকেলে আমার যেতে 10 মিনিট লাগতো। সকালে নাস্তাও খাওয়া হতো এবং ওনার ওই পিয়ানোতে উনি ছা ধরে থাকতেন। হয়তো দেখা গেল 10 মিনিট ছা ধরে থাকলেন, তারপর আবার 10 মিনিট রে ধরে থাকলেন, গা ধরে থাকলেন, মা ধরে থাকতেন, কিন্তু গান করতেন না, ওই সারেগামা প্র্যাকটিস করতে। ওনার বাবা ওনাকে বলতে ছেলেটাকে মেরে ফেলছে, বলে না ছেলেটাকে মানুষ করছে। 6 মাস সমরদা আমাকে ওই পিয়ানোতে এগুলি করানোর পরে তারপর বলে যে তোকে ছেড়ে দিলাম, 10টা ছেলের সঙ্গে গাবি, তোর ভয়েস আলাদা হবে। তো 67-এ আমি শাহবাগ বেতার কেন্দ্রে ছিলাম এবং আজাদ রহমান সাহেব, ওনার সঙ্গে আমার পরিচয় হয় আপনার ছায়ানটে আমার চাচার মাধ্যমে। আমার চাচা বললাম যে একটু আগে ডাক্তার আবু হাদিস সাইদুর রহমান। তো আজাদ রহমান সাহেবের সঙ্গে ওনার ঘনিষ্ঠতা ছিল। তো উনি আমাকে ওনার বাসায় কিছু কিছু গান শিখে রাখতেন। তো 67-এ তখন বেতার কেন্দ্রে একজনের কমার্শিয়াল সার্ভিসে যদি কোনো শিল্পী অনুপস্থিত থাকে, তখন একজন শিল্পীর খুব নাম করা একজন শিল্পী অনুপস্থিত ছিল জন্য ওই চানটা খালি পড়ায় তখন আমাকে আজাদ রহমান সাহেব একদিন 2টা গান গাওয়ালো। একটা গীতিকার ছিলেন কবি সিরাজুল ইসলাম সাহেব, নাম করা একজন গীতি কবি ছিলেন, ওইটা সুরারোপ করেছিলেন আজাদ রহমান সাহেব। এবং আরেকটা গানের গীতিকার ছিলেন জেবুন্নেসা জামাল। জেবুন্নেসা জামালের পরিচয় বলি যে উনি আমাদের বাংলাদেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী ছিলেন, প্রয়াত আঞ্জুমানা বেগম তার বড় বোন। এবং জেবুন্নেসা জামাল ওনার মেয়ে গান গায় জিনাত রেনা, অত্যন্ত গুণী একজন শিল্পী। এই দুজন গীতিকারে গান গেলাম, তাই একটু শোনায় দর্শকদের। এটি গানটি গীতিকার সিরাজুল ইসলাম সাহেব এবং সুরকার আজাদ রহমান সাহেব। এটি বাংলাদেশ বেতার কমার্শিয়াল সার্ভিসে রেকর্ডিং হয়েছিল 67। তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম। তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম। হলো তো এবার তবে একটু হাসো, অভিমান ভুলে আরো কাছে এসো। হলো তো এবার তবে একটু হাসো, অভিমান ভুলে আরো কাছে এসো। একটু তোমায় আমি বলে গেলাম, তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম। এই গানটি আর একটি গান হয়, গীতিকার জেবুন্নেসা জামাল এবং সুরকার যথারীতি আজাদ রহমান সাহেব। চঞ্চল দুনয়নে বলো নাকি খুঁজছো, চম্পানা করো বিনা পলাশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো নাকি খুঁজছো, চম্পানা করো বিনা পলাশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো নাকি খুঁজছো, চম্পানা করো বিনা পলাশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো নাকি খুঁজছো, চম্পানা করো বিনা পলাশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো নাকি খুঁজছো, চম্পানা করো বিনা পলাশের গুচ্ছ। ভালোবাসে যে তোমাকে উপহার দিও তাকে, বেশবে 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 কে বলে তা তুচ্ছ। ওগো চঞ্চল দুনয়নে বলো নাকি খুঁজছো, চম্পানা করবি না পলাশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো নাকি খুঁজছো, চম্পানা করবি না পলাশের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো নাকি খুঁজছো, চম্পানা করবি না পলাশের গুচ্ছ। এই দুটো গান হওয়ার পরে তোমার দুই হাত শপথ নিলাম গানটি অল ওভার পাকিস্তান। এটা আমাদের ডিসপ্লেন ইস্ট পাকিস্তানে ছিল না, ডিসপ্লেন ছিল পাকিস্তানে। এইখানে এইচএমবির কোনো এইচএমবি কিংবা ইএমআই এর কোনো স্টুডিও এখানে ছিল না। এখানে একটা লিয়াজো অফিস ছিলেন, যেটার চিফ ছিলেন
রবীন্দ্রসঙ্গীতের আমি বলবো যে বটবৃক্ষ কলিম শরাফি সাহেব, আমাদের শ্রদ্ধ কলিম ভাই, আর রোজিলতি বলে এক ভদ্রমহিলা, এনারা লিয়াজো অফিসার ছিলেন HMB। ওনারা এই বেতারের যে গানগুলি তখনকার পূর্ব পাকিস্তানে জনপ্রিয়তার তুঙ্গে থাকতো, সেগুলিকে নিয়ে এটা পাকিস্তানে পাঠাতো। পাকিস্তানে ওইখানে HMB প্ল্যান্ট ছিল, স্টুডিও ছিল, তাদের ফ্যাক্টরি ছিল, সেখানে ডিস্ক হতো। সেই ডিস্কগুলি আবার বাংলাদেশে তৎকালীন পুরো পাকিস্তানে এসে বিক্রি করত, মার্কেটিং করতো। এটা অল ওভার পাকিস্তান সেলে 7 স্ট্যান্ড করে, তোমার 2 হাত শপথ নিলাম। তারপর 1969-এ আমার প্রথম ছায়াছবিতে গাওয়ার সুযোগ হয়। এটি পরিচালক ছিলেন, ছবির নাম ভাই আমরা আসলে আপনার চলচ্চিত্রের যে গল্পটা সেটা শুনবো, তবে তার আগে একটা বিরতি নিতে হচ্ছে, আমরা বিরতি থেকে আসছি। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় বরেণ্য কিংবদন্তি গুণী শিল্পী যাই বলি না কেন মোহাম্মদ খুরশিদ আলম। আমরা তার সঙ্গে গল্প করছিলাম ঈদ আড্ডায়। আপনারা দেখছেন ভাইয়া হাউজিং এর সৌজন্যে ঈদ আড্ডা। আমরা একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভাইয়া হাউজিং এর সৌজন্যে ঈদ আড্ডা। আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন বরেণ্য সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। আমরা তার জীবনী নিয়ে আসলে জানছিলাম, ব্যক্তিগত যে পথ চলা সেগুলো নিয়েও জানছিলাম। একটু চলে যাব মোহাম্মদ খুরশিদ আলম ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি তো বেতারের যে আপনার সঙ্গীতটা শুরু সেটার কথা বলছিলেন, আপনার সিনেমায় আপনি আসলে যে প্লেব্যাকগুলো করেছেন সেটার কথা যদি একটু জানতে চাই। প্রায় 500 ছবিতে আপনি গান করেছেন এবং এমন অনেক গান এখনো মানে সেই সময় থেকে শুরু করে এই সময় পর্যন্ত মানুষের একদম মুখে মুখে রয়েছে। এরকম কিছু গান তো আমরা একটু শুনবো, তবে প্লেব্যাকের জার্নিটা একটু শুনতে চাই। ব্যাপার হলো কি, আমি আগে বলেছি যে আমি আজাদমান সাহেব উনি যখন ব্যাচেলার ছিলেন তখন ওনার বাসায় আমি গান শিখতে দিতাম। উনি বিভিন্ন ধরনের গান টান শিখে রাখতেন। হঠাৎ একদিন বলতেছে যে এর আগে আমি ওনার সুরে একটা গান চলচ্চিত্রে গেছি, এটা ছবির নাম আগন্তকী, বন্দি পাখির মতো গানটা। হ্যাঁ, এটা আমার জীবনের প্রথম গান। তার আগে আমি বলি যে আজাদমান সাহেব কিন্তু বিভিন্ন শিল্পীকে দিয়ে, মানে যে শিল্পী হয়তো নজরুল গীতি গায় তাকে দিয়ে এমন আধুনিক গাওয়ালো। আমাদের নজরুল সঙ্গীতের আমি বলবো যে অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী ছিলেন সোহরাব হোসেন। তো সোহরাব ভাইকে দিয়ে উনি একটা গান গাওয়ালেন। সেই গানে আমি এবং আব্দুর রব বলে একজন পল্লী গীতির শিল্পী ছিলেন তৎকালীন বাংলাদেশ বেতারে, এবং মিয়া মোহাম্মদ বদরুদ্দিন বলে একজন শিল্পী ছিলেন, বাড়ি চিটং, TCB-তে চাকরি করতেন। এই তিনজন আমরা কোরাস গেলাম সোহরাব ভাইয়ের সঙ্গে। গানটা ছিল, এটা কবি আজিজুর রহমান সাহেবের লেখা। এটা তো এই গানটা একটু শোনানো দরকার। সোহরাব ভাই মেন সিঙ্গার, উনি গেছেন ওরে দেখ ভেবে তুই মন আপন চেয়ে পর ভালো তোর পরের চেয়ে ধন। তখন আমরা সবাই তিনজনে বলতো ওরে দেখ ভেবে তুই, এই যে ধোয়া ধরে, ওরে দেখ ভেবে তুই মন আপন চেয়ে পর ভালো তোর পরের চেয়ে ধন, এইভাবে গান করতে করতে একদিন আজাদমান সাহেব আমাকে বললো যে তুমি এই গানটা শেখো, তোমাকে ছবিতে সলো গাবো। এটি আমার চাচার লেখা, ডক্টর আবু হায়দার সাইদুর রহমান। ছবির নাম আগন্তুক, পরিচালক ছিলেন বাবু চৌধুরী এবং প্রযোজক ছিলেন ইফতেখার আলম সাহেব। তা আমি যখন গান গাইতে গেলাম তখন নায়ক নায়িকা কিংবা যারা কৌতুক অভিনেতা ছিলেন কিংবা যারা পার্শ্ব অভিনেত্রী ছিলেন প্রত্যেকে কিন্তু রেকর্ডিংয়ের টাইমে তাদের ভয়েসে যে গানগুলি হবে সেই রেকর্ডিংয়ের টাইমে তারা স্টুডিওতে থাকতো। দুইটা কারণ, একটা হলো যে মেল হলে আমি মেল শিল্পীরা কীভাবে এক্সপ্রেশন দিচ্ছে, ফিমেল হলে কীভাবে এক্সপ্রেশন, এটা দেখার জন্য। তা আমি যখন গেলাম তখন আমাদের কিন্তু হলফ করে বলতে পারবো না যে আমি কোন গান। এখন আমি যে প্রথম গান গেয়েছিলাম এটা FBC-তে, আপনার ফার্ম গেটে। এখন ওইটা আপনার একটা কি ইসলামিক একটা আপনার ডায়াগনোসিস সেন্টার হয়ে গেছে। আচ্ছা। তো আমি যখন ঢুকলাম তখন প্রডিউসার আজাদ রহমান সাহেবকে বললো এই তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, বলে এই শিল্পীকে আপনি বাদ দেন। তা আজাদ রহমান সাহেব উনি যেটা বলেছিলেন এটা আমার রক্তের সম্পর্ক যাদের আছে তারা বলতো কিনা, উনি বলেন যে খুরশিদ আলম যদি এই গান না গায় আপনার ছবির আমি সুরকার থাকবো না। অলরেডি একটা গান কিন্তু রেকর্ডিং হয়ে গেছে সোহরাব ভাইতে। তখন প্রডিউসার বলেন যে আজকে প্যাক আপ, মানে আজকে রেকর্ডিং হবে না। তখন রাজ্জাক ভাই ওই
ছবিতে লিপসিং করবেন আমার। জি। উনি আসছিলেন, যখন দেখলো যে গানটা হলো না, তখন আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করি যে তখন বেতারে কিছু মিউজিক ডিপার্টমেন্টের যারা সঙ্গীত বিভাগে চাকরি করতেন তারা আসছিলেন যে আমাদের খুরশিদ আলম আজকে সিনেমাতে গাবে। এটা একটা বিরল ঘটনা। জি। তো ওনারা বললেন যে বাবা মন খারাপ করে না, আমাকে মন খারাপ না হচ্ছে, সিগারেট আর্টিস্টটা আছি বেতারে। তা রাজাক ভাই আমাকে নিয়ে গেল তার বাসায়, ওনার ভাবির সঙ্গে পরিচয় করে দিলেন, ওনার ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে, তারপর সিকিউরিটি, ড্রাইভার, কুক সবার সঙ্গে, এবং রাগলে কিভাবে উনি রাগেন। পরপর 3 দিন উনি শেখানোর পর তারপর বললেন যে আপনার ভয়েস আমি লিপসিং করব। আর ইফতেখার ভাইয়ের ওয়াইফ, ইফতেখার যে প্রডিউসার ছিলেন, ওনার ওয়াইফ বলেছে যে তখন আমার ওই গানটা খুব জনপ্রিয়তা পেয়েছিল, তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম। ওনার ওয়াইফ বলছে তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম যে গান যে ভদ্রলোক গেছে তাকে দিয়ে গাওয়াতে হবে। আমি যে ভদ্রলোক, তখন তো আমি ইন্টারমিডিয়েটে পড়ি, এটা উনি খেয়াল করেন। পরে 3 দিন পরে আবার রেকর্ডিং হয়, তাতে শর্ত ছিল যদি গানটি ছবি যদি হিট করে তাহলে আমি পয়সা পাবো, যদি হিট না করে তাহলে, ফ্লপ যদি করে তাহলে আমি পয়সা পাবো না। তো গানটা গাই একটু। জি। এটা আমার জীবনের প্রথম চলচ্চিত্রে গাওয়া, জি। এটা গাওয়ার চেষ্টা করছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তখন যেটা আমাদেরকে প্রত্যেক শিল্পীকে অনুপ্রাণিত করে যন্ত্রশিল্পী যারা ছিলেন, যন্ত্রে যারা সহযোগিতা করতেন, এবং তখন কিন্তু এত মাইক্রোফোন, এত টেকনিক্যাল ডেভেলপ ইনস্ট্রুমেন্টগুলো ছিল না। আমি চেষ্টা করছি। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশ খানে কে আমার নীল কেড়ে, ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি মরে। স্বর্ণ ঈগল মন আমার অসীম আকাশে ওরে না আর, স্বর্ণ ঈগল মন আমার অসীম আকাশে ওরে না আর, ডানা তার ভেঙে গেছে ঝড়ের আঘাতে জানো নাকি, ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। অসাধারণ, অসাধারণ। এটা আমার প্রথম গান, তারপরে 2002 পর্যন্ত। জি। তারপরে এই যাত্রাটা চলমান ছিল। যে ভাই একটু জানতে চাই, আপনি তো কিছুক্ষণ আগে যেমন নায়ক রাজ রাজ্জাক প্রয়াত, তিনি তার সঙ্গে একটা স্মৃতির কথা বলছিলেন, আমরা আপনার এরকম আরো কিছু স্মৃতি জানতে চাই, মানে সেই সময় রেকর্ডিং এর কোনো মজার স্মৃতি আছে কিনা, মানে সেই সময় কিভাবে রেকর্ডিংটা ছিল। যেটা হতো ওটা একটা টিম ওয়ার্কের মতো ছিল। গীতিকার সুরকারের বাসায় আসতেন, কিংবা সুরকার গীতিকারের বাসায় যেতেন, শিল্পী যেতেন। যে সুরকারের হয়তো যেরকম আনোয়ার পারভেজ একজন সুরকার ছিলেন, তারপর সত্তর শাহ একজন সুরকার ছিলেন, তারপরে আলী হোসেন সাহেব একজন সুরকার ছিলেন, সুবল দাস একজন সুরকার ছিলেন। আমি শুধু আহমদ ইমতিয়াজ বুলবুল একজন নাম করা অত্যন্ত নামী সুরকার এবং গীতিকার ছিলেন। উনার ছাড়া বাদ বাকি বাংলাদেশের যত শিল্পী সুরকার আছে প্রত্যেকের সুরে, রবীন ঘোষ সাহেব, তারপরে আলী হোসেন সাহেব, প্রত্যেকের সুরে গান গাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। আর আমি ছেলেদের ভিতরে জব্বার ভাইয়ের সঙ্গে ডুয়েট করেছি, হাদি ভাইয়ের সঙ্গে ডুয়েট করেছি, এন্ড্রু কিশোরের সঙ্গে ডুয়েট করেছি, শুভেন্দুর সঙ্গে ডুয়েট হয়েছে, নাজমুল হুদা বাচ্চু ভাইয়ের সঙ্গে ডুয়েট হয়েছে। নাজমুল হুদা বাচ্চু ভাই কিন্তু কোনো এক টাইমে গান করতেন, পরে গান ছেড়ে দিয়ে নাটকে এবং চলচ্চিত্রে ঢুকলেন। আর যেটা ছিল সেটা হলো যে গীতিকার গান লিখতেন, সুরকার সুর করতেন, শিল্পী গান শিখছেন। এর ভিতরে হয়তো আমার কিংবা অন্য কোনো শিল্পীর উচ্চারণ করতে হয়তো খুব অসুবিধা হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে চেঞ্জ করা হতো। এবং ওইখানে পরিচালকও থাকতেন যে এই পিচটা কী হবে, কি অ্যাকর্ডিয়ান থাকবে না
বেহালা থাকবে না বাঁশি থাকবে এটা বলে দেওয়া থাকতো। এবং যারা এইটার জন্য একদিন গীতিকারের সঙ্গে বসা হতো, একদিন প্রডিউসার ডাইরেক্টরের সঙ্গে বসা হতো, হয়তো এই কথাটা শ্যুট করছে না সেটা চেঞ্জ করে দিয়ে একটা গান বানাতে খুব কম হলে 6 থেকে 7 দিন লাগতো। তারপরে একটা ফিনিশ প্রোডাক্ট আসতো। আর তখন যেটা ছিল সবাই একত্রে রিহার্সেল করা এবং একত্রে রেকর্ডিং করা। এখনকার মতো যে ট্র্যাক করে রাখলাম, ভয়েস দিয়ে আসলাম, আমরা 6 জন গাইলাম, কখন কে গাইলো কারোর সঙ্গে একজনের সঙ্গে একজনের আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত বলে আমি বিশ্বাস করি। তখন এটা ছিল যে যারা সিনিয়র, আমাদের যারা সিনিয়র ছিলেন তারা বলতেন এই জায়গাটা তুমি এইভাবে গাইলে আরো ভালো করবে। পরিচালক তো মিউজিক ডাইরেক্টর তো শিখিয়ে দিতেন এবং যারা সহশিল্পী ছিলেন তারাও হেল্প করতেন। যেরকম আমি ব্যক্তিগতভাবে সব শিল্পীর সঙ্গে গাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু ফেরদৌসী আপার সঙ্গে কোনো সিনেমাতে গান গাইতে পারিনি। পরে রাজা হোসেন, এবং এটা অনেকেই জানেন কিনা জানি না, রাজা হোসেন বলে একজন নাম করা সুরকার ছিলেন, আর একজন সুজয় শ্যাম বলে, ওনার বাড়ি সিলেট, রাজা হোসেন সাহেবের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। তো ওনারা রাজা শ্যাম, সুজয় শ্যাম, তো ওই শ্যামটা নিচ্ছে আর রাজা হোসেনের রাজাটা নিচ্ছে, রাজা শ্যাম নামে। যেরকম ইন্ডিয়াতে শঙ্কর জয়কৃষ্ণ লক্ষ্মীকান্ত প্যারালা আছে, এরকম রাজা শ্যাম নামে ইয়ে করতেন। তো ওনারা ঢেউয়ের পরে ঢেউ, মেঘের পরে মেঘ এরকম ছবিতে সুরারোপ করেছেন। তো আমাকে দিয়ে একটা গান গাওয়াতে গেল, সেটা আমার সঙ্গে কোয়ার্টিস্ট ছিলেন আমাদের বাংলাদেশের অত্যন্ত গুণী একাধারে সুরকার শিল্পী ফেরদৌসী রহমান আপা। তো প্রবলেম যেটা হলো যে 2 দিনই গান করলাম, কিন্তু একটা জায়গায় এসে না আমি ওই শব্দটা উচ্চারণই করতে পারি না। ফেরদৌসী আপার সঙ্গে এরকম হালকা কথাবার্তা। তো ফেরদৌসী আপা রাজা ভাইকে বলে যে রাজা, এই খুশি আলম আমার সামনে এটা গাইতে পারবো না, সাবিনাকে নিয়ে আসো গাইতে পারবো না। কেন গাইতে পারবো না, সে তো গান করে। 3rd ডেতে এই গানটা রেকর্ডিং হলো। এই ফেরদৌসী আপাকে, ফেরদৌসী আপা নিজে বলে সাবিনাকে দিয়ে ইয়ে করে দেখা গাইতে। সাবিনা ইয়াসমিন আসলো, সাবিনা ইয়াসমিনের সঙ্গে গান। তখন একটা কাজ, ভালো কাজের জন্য 10টা লোকের সাহায্য সহযোগিতা, ইভেন যারা হয়তো গানের সঙ্গে সংযুক্ত না, সে গান জানে না, কিন্তু হয়তো বললে জায়গাটা এরকম কানে আমার খটকা লাগতেছে, একটু শ্রোতা হিসেবে যেমন মনে হতো সেটাও একটা রিভিউ আসলে দিত। এবং সত্যিকারই বলতে কি তখন ডিভোটেড ছিল প্রত্যেকে, একটা ভালো কাজ করার যে দায়িত্ব কর্তব্য এটা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করতো। যার জন্য তখন আমি তো বলি যে 50 থেকে 90 পর্যন্ত যে গানগুলি হয়েছে এগুলি আগামী 100 বছরে হবে না। এখন যেগুলি কাজ হচ্ছে এগুলি যে ঢালাভাবে যদি কেউ বলে যে খারাপ হচ্ছে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমাদের এখানে কেউ পেশা হিসেবে সেতার, সরোদ, এসরাজ, সারেঙ্গি, সানাই, তার সানাই বাজানোর লোক নেই এখন। কেউ আগে ছিল যে আমি বাজাতাম তবলা, আমার ছেলে বাজাচ্ছে তবলা, তার ছেলে বাজাচ্ছে তবলা, কিন্তু এই পরম্পরা ইয়ে ছিল, কিন্তু এখন সেটা নেই। এখন নাই জন্য এখন যা আছে সেটা দিয়ে তো করতে হবে, কারোর জন্য তো বসে থাকে না। আর আমাদের অসুবিধা যেটা হলো সেটা হলো যে আমাদের এখানে কোনো ভালো একটা, সেটা ইউনিভার্সিটি হোক কলেজে হোক, ভালো শিক্ষা পাওয়ার জায়গা নেই। ভালো একটা আছে যে গিটার, ইলেকট্রিক গিটার শিখতে চায় গান গাওয়ার জন্য, কাজেও লাগে, আবার অর্কেস্ট্রা হিসেবে বাজানো। তারপরেও আমি বলবো যে এখন কাজ যে খুব একটা খারাপ হচ্ছে সেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমরা এটা নিয়ে আরো গল্প করব। তার আগে আপনার চলচ্চিত্রের সুপারহিট গানগুলোর মধ্যে একটা গান এখন শুনতে চাই, কোন গানটা শোনাবেন আমাদের? আচ্ছা, আমি একটা ছবি আছে যে এটা আপনার সমাধি ছবি। সমাধি ছবি, এটি আপনার নায়করাজ রাজ্জাকের লিপে এবং গাজী ভাইয়ের কথায় সত্য সাহা সুরারোপিত। আমি গানটা গাওয়ার চেষ্টা করছি। এটি সুমিতা দেবী ছিলেন এবং নায়করাজ রাজ্জাকের লিপি ছিল সমাধিতে। তো গাজী ভাইয়ের ভাষ্য হলো, গাজী ভাই একদিন টেলিভিশনে একটা টক শোতে বলতেছিলেন যে আমি নাম রাখলাম, ছবির নাম রাখলাম সমাধি, কিন্তু তখন কাকরাইলের ছবির অফিসগুলি ছিল, প্রোডাকশন হাউস। মফস্বল থেকে যারা ছবি নিতে আসতো, রিলগুলি নিতে আসতো, ভাড়া নিতে আসতো, তারা বলতো যে মাগমা যে গানটি আছে, যে ছবিটা, ছবির নাম বলতে পারতো না, বলতো মাগমা। তো সেটি গাওয়ার চেষ্টা করছে। মাগমা
ও গো মা আমার বানাইলি তুই দিওয়ানা, মা গো মা ও গো মা আমার বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না ও মা, তোকে আমি ছাড়বো না, মা গো মা ও গো মা আমার বানাইলি তুই দিওয়ানা। জন্ম নিলাম তোরি কোলে, স্নেহ মায়ায় রাখবি আমায় বুকে তুলে, মা গো মা জন্ম নিলাম তোরি কোলে, স্নেহ মায়ায় রাখবি আমায় বুকে তুলে, তোকে কাছে পেলে যাই যে ভুলে, মনের যত যন্ত্রণায় আমার মনের যত যন্ত্রণা, মা গো মা ও গো মা আমার বানাইলি তুই দিওয়ানা, আমার বানাইলি তুই দিওয়ানা, আমার বানাইলি তুই দিওয়ানা। ভাই আপনি মাকে নিয়ে প্রায় 50টার মতন গান করেছেন এবং সবগুলো জনপ্রিয় গান, মানে এটার পেছনে একটু গল্পটা শুনি। না, মা খুব সেনসিটিভ জিনিস, ঠিক আছে। মা শব্দটা একটা সাংঘাতিক ইয়ে, আর এটা এটা যেটা হলো সেটা হলো যে যারা ছবির পরিচালক, সঙ্গীত পরিচালক, তারা ঠিক করেন যে কোন শিল্পী দিয়ে কোন গানটা গাওয়ালে। যেরকম বশির ভাইয়ের গান কিন্তু আমাকে কোনোদিন দিয়ে গাওয়ানো হয় না, কিংবা হাদি ভাইয়ের কোনো গান আমাকে দিয়ে গাওয়ানো হয়, আবার যেটা জব্বার ভাইকে দিয়ে গাওয়ানো হয়েছে আমাকে দিয়ে কোনোদিন চেষ্টা করেন। তা ওনারা আমাদের চাইতে ভালো বুঝতেন যে কাকে দিয়ে কোন গানটা। যেরকম একটা গান আছে, এটা আপনার ভারতীয় গান, পান্নালাল ভট্টাচার্য গিয়েছিল, এটাও ওই যে একটা শ্যামার সঙ্গীত থেকে, তো ওইটাই আমি আবার করেছিলাম। তো এটা খারাপ ভালো হয়েছিল, জনপ্রিয়তা পেয়েছিল প্রচুর। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা, জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলি ফুরাই যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। মাটা নিয়ে না অনেক অনেক, আমি বলি না, আমি যেটা গেছি আমি 50টা গান গেছি, আরো যারা মাকে নিয়ে যেরকম ইন্দু কিশোর একটা মা গেছে, তারপর আম্মা জান একটা গান আছে, এখানে অনেক জনপ্রিয়তা। মা সাংঘাতিক সেন্সিটিভ। আর যারা পরিচালক তারা জানে যে কখন কোন সিকোয়েন্সে কোন গানটা দিলে এটা আসলে মানুষের মনে মনে চলে যাবে। অনেক ধন্যবাদ ভাই, আমরা আরেকটা বিরতিতে চলে যাচ্ছি, তারপর আসছি আপনার সঙ্গে আলোচনা। দর্শক আপনারা দেখছেন ভাইয়া হাউসিং এর সৌজন্যে ঈদ আড্ডা। আজকে আমাদের সঙ্গে একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আছেন, মোহাম্মদ খুরশিদ আলম। আমরা তার কাছ থেকে আরো গল্প জানবো, একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন ভাইয়া হাউসিং এর সৌজন্যে ঈদ আড্ডা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন গুণী সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। চলে যাব আপনার কাছে ভাইয়া, এমন কোন গান কি আছে যেটা প্রথম দিকে পছন্দ হয় না খুব একটা, কিন্তু রেকর্ডিং এর পরে দেখলেন এটা মানে সুপারহিট একটা গান হয়েছে প্লেব্যাকের পরে? না, এটা বেতারের ব্যাপারে বলি। মানে এই গানটা আমি 71-এ গেছিলাম যখন, তখন স্বাধীনতার যুদ্ধ চলতেছিল। তো এই গানটি লাইভ আমি গাই। এই গানটি গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান সাহেব, আমার একটা ভাগনা ছিল, আমার সঙ্গে থাকতো ঢাকাতে। তো ও গানটা শোনার পরে বললো যে মামা যদি কোনদিন সুযোগ পান গানটা রেকর্ড করবেন। তো আমাদের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় একজন সুরকার ছিলেন প্রয়াত খন্দকার আলম সাহেব। উনি মাস্টার্স করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, কিন্তু সরকারি কোনো চাকরি করেননি। ওনার বাবার খুব শখ ছিল যে ছেলে সরকারি চাকরি কর্মকর্তা হবে। উনি গানকে পেশা হিসেবে নেন, এটা বাবা খুব মানে ভালোভাবে নেননি, কিন্তু আবার নাও করেন না ছেলেকে। ঠিক আছে, গান শুরু একটাই ইনস্ট্রাকশন দিয়েছে, শুক্রবারে যেন কোনো কাজ না করা হয়।
মানে শুক্রবারে যেন গানের সুর করা না হয়, গান শেখানো না হয়, কিংবা গান রেকর্ডিং না করা হয়। তা আমার একদিন বেতারে কমার্শিয়াল সার্ভিসে শুক্রবারে কমার্শিয়াল সার্ভিসে একটা রেকর্ডিং পড়ে গেল, যেটা খন্দকার মোল্লাম সাহেবের সুরে। এখন উনি যেহেতু গান সুর করবেন না কিংবা ইয়ে করবেন, উনি বললো যে তুমি লাইভ যে প্রোগ্রামে করো এবং কোনো গান টান। আমি 3-4টা গান নিয়ে গেলাম, কিন্তু যে গানটা আমার ভাগনা বলেছিল যে মামা যদি সুযোগ পান গান, ওইটাকে প্রায়োরিটি হিসেবে দিলাম। তো উনি গানটা শুনলি, শোনার পরে বলে যে এই জায়গাটুগুলি একটু নোটগুলি চেঞ্জ করে নাও। তারপরে আমি তো গান যতটুকু পারি চেষ্টা করি আর কি সুর করার, এখন আগে করতাম, এখন আর ওই ইয়ে নাই। তো তখন ওই শেখ সাদী খান বলে একজন অত্যন্ত জনপ্রিয় একজন সুরকার বাংলাদেশে আছেন, মানে ওনার বাবা চাচা সবাই এই মিউজিক ডিপার্টমেন্ট, ইন্ডিয়ার অত্যন্ত জনপ্রিয় ওস্তাদ আলাউদ্দিন খান ফ্যামিলি। তো শেখ সাদী খানকে খন্দকার নুরুল আলম ভাই বললেন, শেখ সাদী তুমি, আমি তো শুক্রবার কোনো কাজ করলাম, তুমি এটা একটু অর্কেস্ট্রেশন করে দেবো। তা আমি বলবো যে গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান সাহেব এবং সুরকার খন্দকার নুরুল আলম সাহেব, এই গানটা আমার লাইভ একরকম গাইলাম, সেটা আবার বেতারে যখন আসলো সেটা অনেক জনপ্রিয় হয়েছে, তাই ওটা গাওয়ার চেষ্টা করি। জি। যে সাগর দেখে তৃপ্ত দু চোখ, মুগ্ধ তোমার মন, বোঝনি তো তার ঢের আড়ালে ঢাকা কত ক্রন্দন, ঢাকা কত ক্রন্দন। যে সাগর দেখে তৃপ্ত দু চোখ, মুগ্ধ তোমার মন, বোঝনি তো তার ঢেউয়ের আড়ালে ঢাকা কত ক্রন্দন, ঢাকা কত ক্রন্দন। উপলের বুকে ভেঙে পড়ে পড়ে ব্যথার প্রবালে দ্বীপ গড়ে গড়ে, উপলের বুকে ভেঙে পড়ে পড়ে ব্যথার প্রবালে দ্বীপ গড়ে গড়ে, নিজের হৃদয় ঢেউয়ের আঘাতে নিজে করে মন্থন, ঢাকা কত ক্রন্দন। যে সাগর দেখে তৃপ্ত দু চোখ, মুগ্ধ তোমার মন, বোঝনি তো তার ঢেউয়ের আড়ালে ঢাকা কত ক্রন্দন, ঢাকা কত ক্রন্দন, ঢাকা কত ক্রন্দন, ঢাকা কত ক্রন্দন। ভাইয়া, এমন কোনো গান আছেন যেটা, মানে অনেক গান তো আপনি করেছেন, মানে আপনার হৃদয়ের অনেক কাছের, যেটি আসলে আপনি যখন মনে হয় গুনগুন করে গাইতে থাকেন, এরকম কিছু গানও আমরা জানতে চাই। কি আমি বলি, আমার যেটা প্রথমে যে গেছিলাম তোমার দুহাত ছুঁয়ে স্বপ্ন দিলাম, এই গানটা একটা স্যাড টাইপের গান ছিল। আবার সিনেমাতে যেটি গাইলাম সেটিও স্যাড টাইপের ছিল, কিন্তু সত্যদা বলে একজন অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় সুরকার ছিলেন, উনি আমাকে সেকেন্ড একটা গান, ছবিতে গান গাইছিলেন, উনার সুরারোপিত প্রথম গান আর কি। ছবির নাম সাধারণ মেয়ে, ওটার নায়ক ছিলেন জাফর ইকবাল। সেখানে একটা ডিম মারো যত পারো জোরে মারো, আমি ভেজে ভেজে খাবো, খেয়ে খেয়ে তাগড়া হয়ে আগ্রা যাবো। এই গানটা শোনার পরে তখন যত সুরকার সবাই মনে করলো যে খুরশিদ আলমকে দিয়ে স্লোগান হবে না, ফার্স্ট বিটের গান গাওয়া। এই একদম মানে শেষ পর্যন্ত আমাকে দিয়ে ফার্স্ট বিটের গান গাইলাম। আমি চেষ্টা করেছি যতটুকু আমার সাধ্য গুলো আর কি, যে সুরকারকে খুশি করার এবং দর্শক যারা আছেন শ্রোতাদেরকে খুশি করার জন্য যতটুকু আমি আপ্রাণ চেষ্টা করতে, বাদ বাকি দর্শক বিবেচনা। তো এরকম আবার মনে করেন আমি একটা গান গেয়েছি জোকার ছায়াতে, মানে একটা খুব, এই গানটা কেন যে এটি জোকার ছবিতে নায়করাজ রাজ্জাককে অভিনীত, এবং এখানে নায়করাজ রাজ্জাকের মেয়ে অভিনয় করেছিলেন ছোট, ওটি গানটাই গাওয়ার একটু চেষ্টা করি। এটাও গাজী মাজুর সাহেবের লেখা এবং সুরকার প্রয়াত আনোয়ার পারভেজ সাহেব। আনোয়ার পারভেজ সম্পর্কে একটু
দর্শক যারা দেখছেন তাদেরকে বলি আনোয়ার পারভেজ একাধারে সুরকার, তার ছোট ভাই ছিলেন জাফর ইকবাল নায়ক, জি আর ছোট বোন ছিলেন শাহনাজ রহমতুল্লাহ। এটা অনেকে হয়তো জানেন না, আবার অনেকে জানেন। এই গানটা গাওয়ার চেষ্টা করলাম। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন, একটি বিনার তার মোরা একটি সংসার, দুজনে বড় যে আপন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন, একটি বিনার তার মোরা একটি সংসার, দুজনে বড় যে আপন। চতুর্দোলায় দুলে যাবে পরের ঘর, তারার ফুলে ফুলে ভরবে রঙিন বাসর। চতুর্দোলায় দুলে যাবে পরের ঘর, তারার ফুলে ফুলে ভরবে রঙিন বাসর, সেই সুখ ফুরাবে না, স্বপ্ন হারাবে না, সেই সুখ ফুরাবে না, স্বপ্ন হারাবে না, রবে রঙিন চোখের কোণ, ভাইয়ের আদরের ছোট বোন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন, একটি বিনার তার মোরা একটি সংসার, দুজনে বড় যে আপন। ভাইয়ের আদরের ছোট বোন, দুজনে বড় যে আপন, ভাইয়ের আদরের ছোট বোন। অনবদ্য। ভাইয়া, আগের যেটা হতো যে অনেক সময় আমরা দেখি না যে গানের জন্য মানুষ সিনেমাকে চিনছে, যেহেতু চলচ্চিত্রে আপনার অনেক গান গাওয়া হয়েছে, ভক্ত বা দর্শকদের কোনো স্মৃতি মনে পড়ে কিনা, কোনো মজার ঘটনা আছে কিনা? এটা বলি, আমি 67-এ প্রথম গান গেছিলাম তোমার দুহাত স্বপ্ন দিলাম। জি, এটা তৎকালীন পুরো পাকিস্তানের সুপার ডুপার হিট হয়েছিল এবং চঞ্চল দুনয়নে বলেন। তাই আমি কুমিল্লাতে একটা গার্লস স্কুলে কলেজে ফাংশনে গেছি। তো তখন তো এত টেলিভিশন ছিল না কিংবা এত মোবাইল ছিল না। তো আমার সঙ্গে আমার একটা ফ্রেন্ড গিয়েছিল কুমিল্লা ফাংশনে। তো ওর নাম ছিল, ভালো নাম ছিল জিলুর রহমান, ওর বাবা ছিলেন ঢাকার ডিপিআই। তো আমাকে সব মেয়েরা জিজ্ঞেস করছে আপনাদের শিল্পী খুরশিদ আলম কে? তা আমি বললাম যে ওর নাম হলো, ডাক নাম হলো প্রিন্স। তো আমি বললাম যে ও গান গাইতে গেছে। তো সবাই ওইদিকে তারপর আবার যখন নাম অ্যানাউন্স করে তখন আমি গিয়ে মঞ্চে গাইলাম। তখন পরে বললো যে আমাদের ভাইটা নিজে সেফ থাকার জন্য। এই অবস্থা কি ঘটেছিল কি কুমিল্লাতে। আর এখন যেটা হয়ে গেছে যে তখন ছবিতে যারা গান গাইতেন তাদের যেরকম জনপ্রিয়তা তুঙ্গে ছিল, নায়ক কিংবা নায়িকা কিংবা কমেডিয়ান যারা ছিল তাদেরও জনপ্রিয়তা অনেক উপরে ছিল। এখন যেটা হয়ে গেছে যে এত মোবাইলে সবকিছু পাচ্ছে, যার জন্য আমার ব্যক্তিগত মনে হয় যে সহজলভ্য যে জিনিসটা সেটা খুব বেশি থাকে না। এখন যারা গান করতেছেন তারা কিন্তু সাংঘাতিক ভালো ভালো শিল্পী, আমাদের নতুন প্রজন্ম অনেক ভালো ভালো শিল্পী আসছে। কিন্তু ওই যে বললাম যে এখন গানের কথার ভিতরে ডেপথ অনেক কম। আর যন্ত্র ব্যাপারে বলি যে এখন গিটার দিয়ে আমরা সব গান করতে চাচ্ছি, আর একটা কিবোর্ড আছে, কিবোর্ড দিয়ে আমরা সেখানে সানাই করতে চাচ্ছি, সেতার করতে চাচ্ছি। তো সেতারের এফেক্টটা কিন্তু কিবোর্ডে যতই আনা হোক না কেন, অরিজিনাল সেতার প্লে করলে একরকম এফেক্ট আসবে, আর কিবোর্ড দিয়ে করলে আরেকজন। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই সঙ্গীত মহাবিদ্যালয় হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক কিংবা চিটং বিশ্ববিদ্যালয়, প্রত্যেক জায়গায় তো মিউজিক ডিপার্টমেন্ট আছে না, সেখানে যন্ত্রশিল্পীদেরকে যদি একটু শেখানোর বন্দোবস্ত করে তাহলে আমার মনে হয়, কিংবা শিল্পকলার মাধ্যমে শিল্পকলা আরো বড় রেঞ্জে আছে, যে উপজেলা জেলা পর্যায়ে আছে, সেই সমস্ত জায়গায় যদি একটু সেতার, আমাদের যেটা কম সেতার স্বরদিগলি যদি একটু চেষ্টা করে তাহলে আমাদের সঙ্গীতের জগৎ আরো পরিপূর্ণ হয় বলে আমি বিশ্বাস করি।
অনেক এবং- ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে অবশ্যই। আবারও আলোচনায় ফিরছি। দর্শক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন গুণী একজন সঙ্গীত শিল্পী। তিনি একেবারে জনপ্রিয় এবং কিংবদন্তি শিল্পী আসলে আমরা বলে থাকি, মোহাম্মদ খুরশিদ আলম। আমরা কথা বলছিলাম অনেক বিষয় নিয়ে। আপনারা থাকুন আমাদের সঙ্গে। আপনারা দেখছেন ভাইয়া হাউজিং ঈদ আড্ডা। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ভাইয়া হাউজিং এর সৌজন্যে ঈদ আড্ডায়। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। ভাই, আপনি মানুষের হৃদয়ে গেঁথে যাওয়ার মতন গান করেছেন। মানে আমাদের তো অনেক গান আপনার প্রিয়, কিন্তু মানে আপনার প্রিয় কোন গানগুলো আছে একটু সেগুলো জানতে চাই। আমার নিজের গাওয়া, জি যেরকম আমি খুব মনে করি যে একটা ছবির কথা না বললে না, একটা ছবিটার নাম হলো লালু হলু। জি এই কাহিনীকার ডক্টর নিরঞ্জন গুপ্ত। এটি বোম্বেতে হয়েছে 1970-তে ছবিটি, আর 73-তে হয়েছে আপনার পাকিস্তানের হামরাহি নামে একটা ছবি। একই মানে একজন অন্ধ, একজন দুই বন্ধু আর কি, একজন অন্ধ একজন আর কি, তাদের নিয়ে একটা ছবি। এটা আবার পশ্চিমবঙ্গে হয়েছে এই একই কাহিনীকারের ছবি। ওইখানে গান গেয়েছেন মান্নাদে। তো সুবলদা আমাকে, বাংলাদেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় একজন সুরকার, উনি ডেকে বলল খুরশিদ তোমাকে দিয়ে, মানে প্রডিউসার ছিলেন নরসুন্দির জি। ভাইয়া ভুঁইয়া ফ্যামিলি। তো ওনারা আসছে সুবলদার বাসায়, তো আমিও গেলাম। তো বলতেছে ওনারা তোমাকে দিয়ে ছবিতে 5টা গান গাবে। তো আমি বললাম যে, তখন আমি জিজ্ঞেস, একটা ছবিতে 5 টাকা। একটা ছবিতে 5টা গান। তো আমি জিজ্ঞেস করলাম যে সুবলদা এটা কাহিনীকার কে? তো প্রডিউসাররা বলতেছে আপনি গান করবেন, তো কাহিনী টাহিনী কে লিখেছে? তো বললাম অসুবিধা আছে? তো বললেন না অসুবিধা, ডক্টর নিরঞ্জন গুপ্ত। তখন আমি বললাম যে আমাকে দিয়ে গাওয়েন না, ছবিটা ফ্লপ করবে। তখন প্রডিউসার বলতেছে ফ্লপ করবে কি হিট করবে এটা তো আমাদের ব্যাপার, ক্ষতি হয় ক্ষতিগ্রস্ত হলে আমরা, আমাকে তাও তো আরাম আছে। কারণ এই ছবিটা বোম্বেতে হয়েছে হামরাহি নামে, আচ্ছা না দোস্তি নামে হয়েছে। ইন দ্য ইয়ার অফ 1970-তে এই ছবিটা হয়, এবং এতে গান গেয়েছিলেন, সবগুলি গান গেয়েছিলেন মোহাম্মদ রফি সাহেব। এবং এখানে বলে রাখি যে গাওয়ার কথা ছিল লতা মঙ্গেশকরের, কিন্তু যে দুই বন্ধু ছিলেন, যে একজনের মুখ ছুটে গিয়েছিল, যার জন্য লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়া না, রফি সাহেবকে দিয়ে পুরো গানটা গাইছে। এবং এই ছবিটা আবার পাকিস্তানের 1973-তে কিংবা 4-এ হয়েছিল হামরাহি নামে। সেখানে পাকিস্তানের সবচেয়ে বেস্ট সিঙ্গার যে আহমদ রুশদিকে বাদ দিয়ে অন্য শিল্পীকে দেওয়া হয়েছে। আবার এইটি আবার 80-র দিকে আপনার মান্নাদের সাহেব গিয়েছেন জি বাদশাহ ছবিতে, একই ছবি। তো পরে সুবলদাকে বললাম যে সুবলদা আমাকে 10-15টা দিন সময় দেন, তো আমি একটু গানটা করে নিই। 10-15 দিন। তখন কিন্তু ভালো করার জন্য যত রকম তরিকা জানা আছে সব সুরকার নিত এবং শিল্পীকে দিত, যন্ত্রশিল্পীদেরকে দিত, প্রত্যেক এত তাড়াহুড়ার কাজ ছিল না। জি তারপরে আমি গান গেলাম, তো সেই একটা গান শোনানোর চেষ্টা করি। জি তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা, তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা, আমরা মানুষ ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা, করলো প্রবঞ্চনা। তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা, আমরা মানুষ ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা, করলো প্রবঞ্চনা। তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা। এই ছবির গীতিকার ছিলেন মাসুদ করিম সাহেব, সুরকার প্রয়াত সুবল দাস। মাসুদ করিম সাহেবের ম্যাক্সিমাম গানের গীতিকার ছিলেন, সুবলদার ম্যাক্সিমাম গানের গীতিকার ছিলেন ছাড় ছবির ব্যাপারে মাসুদ করিম সাহেব। জি তো এই গানে এই ছবিতে আমি 5টা গান গাওয়ার সুযোগ হয়েছে। আমি সুবলদার কাছে কৃতজ্ঞ, কারণ একটা ছবিতে 5টা গান গাওয়া নট এ ম্যাটার অফ জোক না, জি প্রত্যেকের ভাগ্য হয় না। তো আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে সুবলদা আমাকে 5টা গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। আর সত্যি কথা বলতে কি, এর ভিতরে আরেকজন সুরকার ছিলেন, উনি অবশ্য পাকিস্তানি ছবিতে অনেক কাজ করেছেন, জি। বাংলাদেশের ছবিতে অনেক, রাজধানীর বুকে ছবিতে কাজ করেছেন, রবীন ঘোষ। জি রবীন ঘোষে যখন উনি, রবীন ঘোষ এবং অশোক ঘোষ এনারা আপন ভাই। তো অশোক ঘোষ ছিলেন পরিচালক আর রবীন ঘোষ ছিলেন সুরকার। তো উনি পাকিস্তানে যে গানগুলি হিট করতো সেগুলি আবার এখানে অশোক ঘোষ পরিচালিত ছবিতে গাইতাম কি নমুন্নত। যেরকম মিস লঙ্কা বলে একটা ছবি আছে, সেখানে আমি একটা গান গেয়েছি, আমরা সেই গানটা শুনতে চাই ভাই। সেটি শোনানোর চেষ্টা করি। জি এটা ববিতা আর ফয়সাল
অভিনয় করেছিল, পাকিস্তানের নায়ক ফয়সাল, আর এটা যৌথ উদ্যোগে ছিল। চুরি করেছো আমার মনটা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মে শ্রীলঙ্কা, ঝড়ো হাওয়া যেন যৌবনটা, ঝড়ো হাওয়া যেন যৌবনটা, হায় রে হায় মে শ্রীলঙ্কা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মে শ্রীলঙ্কা। মনে খবর ছিল না জানা, ও তোমার বাড়ি তাই ছিল না চেনা, লগ্ন এলো এতদিন পরে, আঁখি মেলে চেয়ে দেখো না, অন্তরে আজ বাজে ডঙ্কা, অন্তরে আজ বাজে ডঙ্কা, হায় রে হায় মে শ্রীলঙ্কা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মে শ্রীলঙ্কা, ঝড়ো হাওয়া যেন যৌবনটা, হায় রে হায় মে শ্রীলঙ্কা। ভাই এই গানটা মনে হয় যে মানে সেই সময়কার থেকে এখনকার পর্যন্ত এই গানটা অনেক বেশি জনপ্রিয়। অর্কেস্ট্রেশন ছিল সাংঘাতিক, এবং ফাসল যে নায়ক ছিলেন তার যে নাচের ইয়েটা সাংঘাতিক ছিল, খুব ফাস্ট বিটের একটা গান ছিল। জি ভাই, আমরা তো আপনার প্রিয় গানগুলোর কথা জানছিলাম, মানে কোন সঙ্গীত শিল্পীদেরকে আপনার এখন পর্যন্ত মনে পড়ে, ভালো লাগে, কাদেরকে স্মরণ করেন একটু যদি একদম ঢালাভাবে বলি, বাংলাদেশের সব শিল্পী আমার প্রিয়। জি। আর ভারতের মানে আমি বাঁচতে গেলে তো ওইভাবে বাঁচানো যাবে না, আমার কাছে যাদের ভালো লাগতো, ভালো লাগতো মানে কি, এটা যারা কাজ করতে ভালো লাগতো, গান ভালো লাগতো, সেটা হলো রফি সাহেবের বিকল্প নেই। জি। ফিমেল আর্টিস্টের লতা মঙ্গেশকরের বিকল্প হবে না, এবং বিয়ে মুসলিম আমার বলা উচিত না, আশা ভোসলের জন্ম হচ্ছিল বোধহয় আড্ডি বর্মনের গান গাওয়ার জন্য, নাহলে এরকম এত মারাত্মক মারাত্মক গান গাওয়া, এটা আড্ডি বর্মন যে সুরগুলি করেছেন এটা অতুলনীয় সুর। আর আমাদের এখানে বলবো যে আমাদের আনোয়ার পারভেজ সাহেব, আজাদ রহমান সাহেব, আলী হোসেন সাহেব, মনসুর আহমদ সাহেব, তারপরে সুবল দাস, কেউ কারোর চাইতে কম না, প্রত্যেকেই ভালো গান গায়। আমি বললাম না এখানে আমি শুধু আহমদ ইমতিয়াজ বুলবুল বলে একজন গীতিকার এবং সুরকার অনেক ইয়ে ছিলেন, তার সুরে আমার গান গাওয়ার সুযোগ হয় না, বাদ বাকি সবার সুরে হয়েছে। আর পাকিস্তানে বলবো যে রুনালালা পাকিস্তানে যখন ছিল তখন খুবই ভালো লাগতো, এখনো ভালো লাগে। তারপরে বাংলাদেশের শাহনাজ রহমতুল্লাহ, সাবিনা ইয়াসমিন অত্যন্ত ভালো। আবার মনে করেন যে ফেরদৌসী আপার আর একটা মানে বিরল, উনি যেমন আধুনিক গান গাইতেন সেরকম নজরুল সঙ্গীত গাইতেন, উচ্চাঙ্গ সঙ্গীত গাইতেন, এবং বাচ্চাদেরকে উনি গান শেখানোর একটা অনুষ্ঠান বিটিভিতে ইয়ে করতেন, এসো গান শিখি। তো প্রত্যেকের সঙ্গে আমার গান করার সুযোগ হয়েছে, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে প্রত্যেকের সঙ্গে কম বেশি, সাবিনা ইয়াসমিনের সঙ্গেও হয়েছে, রুনালালা, তারপরে আপনার আর একটা রুলিয়া আজম বলে একটা মেয়ে, রুলিয়া রহমান ছিল, রুলিয়া আজম এখন বোধ হয় ফিজিতে থাকে আর কি, খুব সম্ভবত এদের সঙ্গে গান গাওয়ার সুযোগ হয়েছে। আর সত্যি কথা বলতে কি, যেরকম এই অশোক ঘোষ সাহেবের কথা বললাম, উনি পরিচালক ছিলেন, ওনার একটা ছবিতে আমি গান গেয়েছিলাম, তো একটু শোনাতে চাই যে ওখানে আমি একটা নায়ক রাজ্জাকের লিপি একটা গেছি, আর একটা আপনার আমি আর জব্বার ভাই একটা গান গেছিলাম, দুইটা শোনাতে চাই। এটা গীতিকার রাহাত খান, ইত্তেফাকের চাকরি করতেন পত্রিকায়, নায়ক রাজ্জাকের লিখেছিল, এটা সুরকার আজাদ রহমান। সোনা চাঁদি মতি মহলের সুন্দরী, বন্দি করে আমায় করছো বাহাদুরি, জেনে রেখো বদলা নেব, আমার রানী বানাবো, আল্লাহর কসম তোমায় আমি প্রেম শেখাবো। সোনা চাঁদি মতি মহলের সুন্দরী, বন্দি করে আমায় করছো বাহাদুরি, জেনে রেখো বদলা নেব, আমার রানী বানাবো,
আল্লাহর কসম তোমায় আমি প্রেম শেখাবো, সোনা চাঁদি মতি মহলের সুন্দরী। পারবে না পারবে না পারবে না কানে তালা দিয়ে রাখতে, পারবে না আমার ডাকে সারা না দিয়ে চুপটি করে থাকতে। জেনে রেখো আমি মরুতে নদী বহাবো, শুনে রেখো তোমার পাশানো মন গলাবো। আল্লাহর কসম তোমায় আমি প্রেম শেখাবো, সোনা চাঁদি মতি মহলের সুন্দরী। বন্দি করে আমায় করছো বাহাদুরি, জেনে রেখো বদলা নেব, আমার রানী বানাবো। আল্লাহর কসম তোমায় আমি প্রেম শেখাবো, সোনা চাঁদি মতি মহলের সুন্দরী, সোনা চাঁদি মতি মহলের সুন্দরী। বাহ। আটা গান আমি জবর ভাইয়ের সঙ্গে গেছিলাম, জি এটা মা নিয়ে আর কি ডুয়েট গান। এটি নায়ক রাজ রাজ্জাক এবং মাহমুদ কুলি শেখ দুইজনে গেছিল। মাগো তোর চরণ তলে বেহেশত আমার, মাগো তুই খোদা তালার সেরা উপহার। মাগো তোর চরণ তলে বেহেশতে আমার, মাগো তুই খোদা তালার সেরা উপহার। মাগো তোর দোয়া ছাড়া চাই না কিছু আর, মাগো তোর মধুর বুকে দুনিয়ায় আমার। মাগো তোর চরণ তলে বেহেশতে আমার। দেশে হারায় ছেলেকে দিলি পথের দিশা, তোর দোয়াতে একদিন মা কাঁদবে অমানিসা। দিশে হারায় ছেলেকে দিলি পথের দিশা, তোর দোয়াতে একদিন মা কাঁদবে অমানিসা। তোকে নিয়ে ভুলেছি মা দুঃখ ব্যথা ভার, মাগো তোর চরণ তলে বেহেশতে আমার। মাগো তুই খোদা তালার সেরা উপহার, মাগো তোর দোয়া ছাড়া চাই না কিছু আর। মাগো তোর মধুর বুকে দুনিয়ায় আমার, মাগো তোর চরণ তলে বেহেশতে আমার। মাগো তুই খোদা তালার সেরা উপহার। এই গানটার গীতিকার আহমদুজ্জামান চৌধুরী, ইনি চিত্রালী বলে একটা সিনেমা গান ছিল, এটার সম্পাদক ছিলেন। জি অনেক অনেক ধন্যবাদ ভাই। আমরা আর একটা বিরতি নিয়ে অবশ্যই, তারপর আবার অবশ্যই। আলোচনা করছি। দর্শক আমাদের সঙ্গে রয়েছেন বরেণ্য সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। আমরা ভাইয়া হাউসিং এর সৌজন্যে ঈদ আড্ডায় রয়েছি, আপনারা আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছি একটু পর। দর্শক বিরতির পর আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ঈদ আড্ডায় রয়েছেন বাংলাদেশের সঙ্গীত জগতের বরেণ্য শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। চলে যাব আলাপ আলোচনায়। ভাই আপনি চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন আপনার সুরেলা কণ্ঠ দিয়ে। যদি একটু জানতে চাই, আপনি তো 21 পদকও পেয়েছেন, আপনার স্বীকৃতি এবং পুরস্কারগুলো নিয়ে যদি একটু জানতে। আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, এবং যারা দেখছেন তাদেরকে জানাই যে আমি 2017-তে আপনার চ্যানেলে আজীবন সম্মাননা পেয়েছি, 2018-তে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় দ্বিতীয় সর্বোচ্চ জি। জাতীয় পুরস্কার 21 পদক ভূষিত হয়েছে। 19-এ আপনার সিটি ব্যাংক CITI জি নিউ ইয়র্ক, 19-এ পেয়েছি এটা। আর 23-এ পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিরোজা বেগম গোল্ড মেডেল। জি। আমাদের বাংলাদেশে অত্যন্ত নজরুল সঙ্গীতের একজন, মানে আমি বলবো যে বটবৃক্ষ, তার নামে একটা পুরস্কার দেওয়া হয়। এবং 2023-এ আমি পেয়েছি রবীন্দ্রসঙ্গীত শিল্পী যে আছে তাদের ওইখান থেকে একটা সম্মাননা, আজীবন সম্মাননা। জি ভাই আপনার আল্লাহর কাছে কোটি কোটি জি শুকরিয়া। আপনার এই যে দীর্ঘ সঙ্গীত জীবন, সেখানে কোনো অতৃপ্তি আছে বা কোনো আক্ষেপ আছে যেটা আপনি করতে চেয়েছেন কিন্তু হয়তো বা হয়ে ওঠেনি? এরকম আমার কিছু জানতে আমার চাই। ব্যাপার না, আমি প্রত্যেকের ব্যাপারে বলি যে শিল্পীদের ব্যাপারে আমি বলি যে প্রত্যেক পৃথিবীর সর্বত্রই কিন্তু এই গানের ব্যাপারে রয়্যালটি সিস্টেম আছে। জি আমাদের দেশেও ডিপার্টমেন্টে আছে, কিন্তু সেটা কার্যকারিতা ঠিক মতো আমরা পাই না। আমি বর্তমান সরকারের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যেন তারা চেষ্টা করেন, নতুন সরকার আসছেন, নতুন উদ্যোগ নিয়ে, এবং আশা করি যে শিল্পীদের দিকেও ওনারা দৃষ্টি দিবেন। যদি আমাদের রয়্যালটির বন্দোবস্তটা করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় অনেক শিল্পী, যে বলা হয় যে বিধ্বস্ত শিল্পী কিংবা দুস্থ শিল্পী, এটি দুর্ভোগটা ঘুচে যাবে বলে বিশ্বাস করি। মানে সিনেমাতে যে আমি গান করেছি, আমার একটা গান যেরকম চুমকি চলেছে একা পথে, এই একটা গান দিয়ে আমার সারা জীবন চলে যেত যদি রয়্যালটি সিস্টেম থাকতো, থেকে যেত। তা আমি আবারও বলবো যে
যে আমাদের দিকে শিল্পীদের দিকে দৃষ্টি দেওয়া উচিত এবং রয়্যালটি সিস্টেম চালু করলে সরকার সাধুবাদ প্রত্যেকেই জানাবে বলে আমি বিশ্বাস করি আর কি। জি ভাইয়া, যদি একটু জিজ্ঞেস করি যে শিল্পী হিসেবে আসলে জন্ম কতটা সার্থক এবং যখন একটু পেছনে ফিরে তাকান তখন কেমন অনুভূতি হয়? শিল্পী পুরোপুরি শিল্পী না হওয়া খুব কঠিন, জি, কারণ লোভ লালসা এবং প্রাপ্তি এটা যাদের বেশি থাকে, যে আমার কেন গাড়ি নাই, কেন বাড়ি নাই, এটা যদি করে শিল্পী হতে পারে না। জি, বাংলাদেশে যেরকম আব্দুল আলিম একটাই আসছে জি, এবং নিনা হামিদ একটাই আসছে, ফেরদৌসুর রহমান একটা আসছে, প্রত্যেকে। আর আমি ব্যক্তিগত বিশ্বাস করি যে আল্লাহ যাকে দেবেন এটা কেউ বাধা দিয়ে রাখতে পারে না। তো কেউ অল্প পেয়ে সন্তুষ্টি লাভ করে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমি যেটুকু পেয়েছি সেটাতে আমি সন্তুষ্ট যদি লাভ না করি তাহলে আমার লালসা আরো বেশি থাকবে, জি, তাই না? তো আমি সবাইকে বিনয়ের সঙ্গে বলবো যে আপনারা নিজ নিজ কাজ দায়িত্ব সুচারু রূপে পালন করবেন বলে বিশ্বাস করি এবং এর ফল আপনারা দর্শক শ্রোতাদের কাছ থেকে পাবেন। জি, আর জি ভাইয়া, যদি একটু বলতে চাই যে সঙ্গীত নিয়ে এখন যারা ক্যারিয়ার গড়তে চায় তাদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দেন। প্রথমে বলবো যে একজন শিল্পী হতে গেলে সবচেয়ে আগে হলো যে ভালো মনের মানুষ হতে হবে। জি, তার ভিতরে কোনো বিদ্বেষ বিভেদ এই যেন না থাকে, আর সিনসিয়ারিটি অনেস্টি যেন থাকে কাজের ভিতরে। আর যে পাওয়ার জন্য কিছু করা, এটা যদি করে তাহলে সাকসেস কতটুকু এটা আল্লাহ ছাড়া কে জানে না। জি, আর আমার ব্যক্তিগত শেষ আরেকটি কথা সেটি জানতে চাই, আপনার ভক্ত বা শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা, ঈদ বার্তা দিতে চান। নিউজ 24 এর দর্শকদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা থাকলো। এই অনুষ্ঠানে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করুন, আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, এই গানগুলি যেন অন্যত্র আপনাদের শোনাতে পারি তার জন্য, এবং বাংলাদেশে বাংলা গান শুনবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এত মূল্যবান সময় আমাদেরকে তোমাকে অনেক দিয়েছেন। ধন্যবাদ যে এত সুন্দর উপস্থাপনা করার জন্য এবং অনেক অনেক এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানের প্রযোজককে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। জি ভাই, আমরা তো বিদায় নেব আপনার দুটো গান শুনতে শুনতে। আমরা তার আগে একটু দর্শকদেরকে কিছু জানিয়ে আসতে চাই। দর্শক, ঈদের আনন্দ যেন আরো পূর্ণতা পায় যখন আমাদের সঙ্গে এরকম গুণী সঙ্গীত শিল্পী থাকেন বা আমাদের কিংবদন্তি শিল্পী যারা আছেন তারা যদি আমাদের সঙ্গে থাকেন, তখন ঈদ আড্ডাটাই মনে হয় যে আরো একটু আসলে পূর্ণতা পেল। আমাদের সঙ্গে তেমনই একজন বরেণ্য কিংবদন্তি জনপ্রিয় শিল্পী ছিলেন, মানে যাই বলি না কেন সেই উপাধিগুলোই হয়তো কম হয়ে যাবে। তিনি তার এক জীবনে প্রায় 500-র মতন গান করেছেন এবং চলচ্চিত্রকে তিনি আসলে তার সুরেলা কণ্ঠ দিয়ে রাঙিয়েছেন, এমন বহু জনপ্রিয় গান কিন্তু আছেন তার। যদি একটু বলতে চাই যে মোহাম্মদ খুরশিদ আলমের মতন শিল্পীরা আছেন বলেই হয়তো আমাদের সঙ্গীত, আমাদের সংস্কৃতি এত বেশি আসলে সমৃদ্ধ। আপনাদের কাছ থেকে তো বিদায় নেবেই। আপনারা দেখছিলেন ভাইয়া হাউজিং এর সৌজন্যে ঈদ আড্ডা এবং আমাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ খুরশিদ আলম এবং আমি আপনাদের সঙ্গে ছিলাম জান্নাতুল সাদি। আমরা চলে যাব, তবে তার আগে আমরা গান শুনতে শুনতে আসলে বিদায় নিতে চাই। ভাইয়া, আপনার অনেক জনপ্রিয় গান আছে, আমরা যে কোনো দুইটা গান শুনে তারপরে বিদায় নেব। এখন যে গানটি গাইবে এটি সোহাগ ছায়াছবির গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব এবং সুরকার প্রয়াত আলী হোসেন সাহেব গাওয়ার চেষ্টা করেছেন। এ আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এই আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এই আকাশকে সাক্ষী রেখে। আর এখন যে গানটি গাইব এটি অত্যন্ত জনপ্রিয়, এটি আপনার দোস্ত দুশমন ছবির গীতিকার দেওয়ান নজরুল সাহেব, সুরকার আলম খান। এটিতে অভিনয় করেছিলেন ওয়াসিম সাহেব এবং শাবানা ম্যাডাম। চুমকি চলেছে একা পথে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ও সুন্দরী চলেছে একা পথে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ও চুমকি চলেছে একা পথে, মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো।
মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। আমাকে পাশে নিয়ে চলো না, মিষ্টি করে তুমি বলো না, তোমাকে যে আমি ভালোবাসি। হই 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 হই, সুন্দরী চলেছে একা পথে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ও চুমকি চলেছে একা পথে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ও সুন্দরী চলেছে একা পথে, আরে চুমকি চলেছে একা পথে, এই সুন্দরী চলেছে একা পথে।